গুড আফটারনুন সকল শিক্ষার্থীকে। আশা রাখি তোমরা সকলেই ভালো আছো। বর্তমান যা পরিস্থিতি তাতে আমাদেরকে হয়তো এখনও এইভাবেই আরও কিছু সময় যাবৎ শিক্ষার সঙ্গে সম্পর্ক বজায় রাখতে হবে। তো যাই হোক, আজকের বিষয়ে আসি। আজকের বিষয়টি হচ্ছে গণিত। যদিও বিষয়টিতে আমার জ্ঞান খুব নগণ্য, সেই নগণ্য জায়গা থেকেই যতটা পারি তোমাদেরকে ব্যাখ্যা এবং বিশ্লেষণের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। তো প্রত্যেকটি পেপারের নেই এই পেপারটিতেও টোটাল মার্কস 100, এবং বাকি পেপারগুলোর নেইও এর লিখিত পরীক্ষা হচ্ছে বা রিটেন তোমাদের দিতে হয়, যেটা হচ্ছে 70 মার্কস। এই 70-এর বাইরেও আরও 30 মার্কস বা 30 নাম্বার আছে আমাদের অভ্যন্তরীণ ক্ষেত্রে। অভ্যন্তরীণ ক্ষেত্রে প্রথমেই যে মার্কসটি আছে অর্থাৎ 10 নাম্বার, সেটা হচ্ছে একটা অ্যাসাইনমেন্টের ওপরে, এবং আরও একটি মার্কস আছে 10 নাম্বার, যেটা ইন্ডিভিজুয়ালি হতে পারে বা গ্রুপ ওয়াইজও হতে পারে। অর্থাৎ তোমরা ব্যক্তিগতভাবেও করতে পারো বা দলভিত্তিকভাবেও করতে পারো, যেটাকে বলছি আমরা পেপার প্রেজেন্টেশন বা ইন্টারনাল এক্সাম। 5 মার্কস আছে তোমরা কতদিন অ্যাটেন্ডেন্স থাকছো বা তোমাদের উপস্থিতির যে সংখ্যাটা বা পার্সেন্টেজ তার উপর বিচার করে, এবং সমস্ত কিছু পার্টিসিপেশন অর্থাৎ বাকি যে ফেস্টিভ্যালস হোক বা যে কোনো অনুষ্ঠান হোক তাতে কতটুকু অংশগ্রহণ করেছো তার উপরে বেস করে হচ্ছে 5 মার্কস। এখন প্রথমেই যেটা আছে তোমাদের ইন্টারনাল এক্সামের ক্ষেত্রে যে অ্যাসাইনমেন্ট, এর আগেও কী হয়েছে যে একটা ক্লাস হয়েছিল বাংলাতে, যেখানে অ্যাসাইনমেন্টের বিষয়ে তোমাদের বিস্তারিত জানিয়েছিলেন বাংলার ম্যাডাম। অ্যাসাইনমেন্ট কাকে বলে, অ্যাসাইনমেন্টের টাইপস, অ্যাসাইনমেন্টের গুরুত্ব কোথায়, অ্যাসাইনমেন্ট কীভাবে লিখতে হয়। তবে এখানে একটা জিনিস পরিষ্কার বলে রাখি যে দেখা যাচ্ছে গ্রুপে অনেকেই রেসপন্স করছো না। কালকে বাধ্য হয়ে নাসার স্যার তোমাদের এত কিছু বলার পরেও এসেছিলে তোমরা। তো এখানেও বলে রাখি যে রুটিনে তুমি 70-এর মধ্যে 50 বা 55 পেয়ে গেলে মানেই যে তুমি মামার বাড়ি দেখে গেলে, সেটা কিন্তু নয়। অর্থাৎ কি যে এখানে কিন্তু ইন্টারনাল যে এক্সাম আছে সেই এক্সামটাতেও কিন্তু পাস করতে হবে। অর্থাৎ ইন্টারনাল মার্কস যদি না পাওয়া যায় তাহলে কিন্তু রেজাল্টটা আটকে যাবে। সুতরাং এইখানে কিন্তু এর গুরুত্বটা কিন্তু মারাত্মক, সেইটাকে মাথায় রাখবে। তো সেই ক্ষেত্রে অ্যাসাইনমেন্ট কী জিনিস বা সেই সম্পর্কে বিস্তারিত যাচ্ছি না। তো তোমাদের যেহেতু গণিত বিষয়, সেখানে একটি মাত্র কোশ্চেনই আমি দিব। সেই কোশ্চেন থেকেই কি হচ্ছে যে তোমাদের অ্যাসাইনমেন্টটা তৈরি করতে হবে। প্রথম যেটা আছে কোশ্চেনটা মনে হবে যে দীর্ঘায়িত, অনেক বড়, কিন্তু প্রত্যেকটা জায়গা থেকে কিছু কিছু করে লিখে অর্থাৎ টোটাল বিষয়টাকে তোমাকে লিখতে হবে। প্রথম বিষয় হচ্ছে গণিত এর অর্থ কী বা গণিত শাস্ত্রের অর্থ কী। দ্বিতীয় পার্ট গণিতের বৈশিষ্ট্য কী। তৃতীয় পার্ট গণিতের প্রকৃতি কী। চতুর্থ গণিতের পরিধি, এবং শেষ হচ্ছে গণিতের লক্ষ্য বা উদ্দেশ্য। এখন বলি যে গণিতের অর্থ বা গণিত শাস্ত্রের অর্থ বলতে কী বোঝায়। যদি দেখা যায় যে আমরা পুঁথিগত বিদ্যার বাইরে গিয়েই এইরকম একটা গল্প যদি আমরা তৈরি করতে পারি বা এইভাবে যদি বিষয়টিকে বোঝার চেষ্টা করি, তাহলে হয়তো সেটা সুন্দর হবে। আমি জন্মাইবার পর যখন আমার বোধ হইল, তখন আমি মাটিতে একটা বীজ পুঁতিয়াছিলাম, এবং আরও একটা জায়গায় বীজ পুঁতিয়াছিলাম। কিছুদিন বাদে দেখিলাম যে একটা জায়গা হইতেই একটি বীজের অঙ্কুর বাহির হইয়াছে, এবং আর একটা বীজের অঙ্কুর বাহির হয় নাই। ধীরে ধীরে একদিন দেখলাম যে এই বাহিরিত অঙ্কুটি আস্তে আস্তে বড় বৃক্ষে পরিণত হলো, এবং আস্তে আস্তে দেখলাম যে আমার মৃত্যুর পূর্বেই এই বৃক্ষটির পতন হইল।
এখানে প্রশ্ন হলো এটা কিন্তু ম্যাথামেটিক্স নয় বা ক্যালকুলেশনের পার্ট নয়। তাহলে ম্যাথামেটিক্স কোনটাকে বলবো? যে আমি যখন মাটিতে বীজ পুঁতেছিলাম, সেই বীজ পোঁতা থেকে বৃক্ষটির পতন পর্যন্ত বা বৃক্ষটির বড় হওয়া পর্যন্ত তার প্রত্যেকটা স্টেপে স্টেপে কীভাবে কার সাহায্য লেগেছে, অর্থাৎ কোথা থেকে সে কীভাবে রক্ষা পেয়েছে, সেই জায়গাগুলোকে বিশ্লেষণ করলেই কি হচ্ছে যে প্রকৃতপক্ষে বোঝা যাবে যে বৃক্ষটি আজকে কেন এই জায়গায় দাঁড়িয়ে আছে। অর্থাৎ যদি সেটাকে ভালোভাবে বিচার বিশ্লেষণ করি তাহলে কিন্তু কি দেখা যাচ্ছে যে তার পরিসরটা কিন্তু খুব একটা ছোট্ট জিনিস নয়, তার পরিসরটা কিন্তু অনেকটা বৃহত্তর এবং তার বিচার বিশ্লেষণটাও কিন্তু অনেকটা গভীরেই কিন্তু দেখা যাচ্ছে নিমজ্জিত। ঠিক গণিতও কিন্তু ঠিক তাই, যে ম্যাথামেটিক্সের কথা বলি বা গণিত শাস্ত্রের কথাই যাই বলি না কেন, এর পরিধি বা পরিসর কিন্তু ছোট্ট নয়। স্বয়ং বিজ্ঞানী গ্যালিলিও বলে গেছেন যে গণিত হলো সেই বিষয় বা দেখা যাচ্ছে সেই সাবজেক্ট যেখানে ঈশ্বর এই বৃহত্তর পরিধি বা দেখা যাচ্ছে এই বৃহত্তর পরিমণ্ডলকে লিখে গেছেন। আবার বললাম যে যখন আমি বৃক্ষটি সম্পর্কে অর্থাৎ আরও বিস্তারিত জানতে চাওয়ার চেষ্টা করব, তখনও দেখা যাচ্ছে আরও অনেক কিছু এসে যাবে। যেমন কি যেখানে ওখানে মিথ্যার কোনো আশ্রয় নাই, সেখানে কিন্তু যুক্তিহীনতার কোনো আশ্রয় নেই, ওখানে কিন্তু যুক্তি অবশ্যই আছে যে কেন ওই বীজটি থেকেই অঙ্কুর বের হলো আর একটা বীজ থেকে অঙ্কুর বের হলো না। তাহলে এখান থেকে ফিলোসফার লক বলছেন যে কি, যে গণিত হচ্ছে সেই বিষয় যে এটা হচ্ছে যে আমাদের মনের মধ্যে একটা যুক্তিশীলতা এবং চিন্তাশীলতা এবং বিচার বোধ তৈরি করে দেয়। আবার বলা হচ্ছে যে যখন আমি প্রকৃতির বৃক্ষকে যখন টেনে নিয়ে আসছি, বৃক্ষ মানেই কি যে স্বাভাবিকভাবেই জীবন বিজ্ঞান চলে আসে। বৃক্ষকে যখন কি যে ক্যালকুলেশন করে কতটুকু জল দিতে হয় বা কতটুকু সার দিতে হয়, তাহলে সারটা কীভাবে তৈরি হয়েছিল সেটাকে যদি দেখা যাচ্ছে টানতে যাই বা সালোক সংশ্লেষের মাধ্যমে অর্থাৎ আলো দ্বারা বা বায়ু বাতাস দ্বারা অর্থাৎ কীভাবে খাদ্যগুলো তৈরি হচ্ছে, প্রত্যেকটি বিজ্ঞানী কিন্তু এখানে হাজির হয়ে যাচ্ছে, অর্থাৎ রসায়নবিদ্যা হোক, পদার্থবিদ্যা হোক বা জীববিদ্যা হোক, বা বলতে পারি প্রযুক্তিবিদ্যাও। তো এখানে বিষয়টা হচ্ছে এখানেই যে তাহলে কি এই কেন্দ্রিকতা থেকেই রজার বেকন বলছেন যে গণিত হচ্ছে কি যে প্রত্যেকটি বিজ্ঞানেরই কি হচ্ছে যে একটি প্রবেশদ্বার। তাহলে কি যে গণিতকে তার মানে কি যে একটা কোনো ছোট্ট এক জায়গায় সীমাবদ্ধ রাখার কিন্তু চেষ্টা করলে কিন্তু সেই গণিতের কিন্তু সমাধান কখনোই কিন্তু সম্ভব নয়। তাহলে আবারও বলছি যে গণিতে যদি দেখা যাচ্ছে গণিত কি, যে যদি এক কথাই বা বিভিন্নভাবে বলতে পারি যে গণিত হচ্ছে এমনই একটা বিষয় যেখানে সংকেত হোক, সিম্বল হোক বা সংখ্যা হোক, প্রত্যেকটির দ্বারাই অর্থাৎ কি যে এগুলোর দ্বারা যখন যুক্তিবদ্ধভাবে এবং চিন্তাশীলভাবে কোনো সমস্যার সমাধান আমরা করতে পারছি, সেটাকে কি বলছি? গণিত। কি বললাম? সেটাকে কি বলছি? গণিত। এখন কি যে এই গণিতের যে ধারণাটি, এই ধারণাটি অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে প্রত্যেকটি শিক্ষা বিষয়ক ধারণার ক্ষেত্রে কি যে গ্রিস নামক দেশটি এসে যায়, এখানেও ঠিক তাই যে সেখান থেকেই এই কনসেপ্টটা অর্থাৎ গণিতের যে উৎপত্তি বা এক্সেট্রা সেটা এখান থেকেই আমরা পেয়েছিলাম। যদিও কিন্তু আমাদের ভারতবর্ষকে পিছিয়ে দেওয়া যায় না, কি যে সেখানে দেখা যাচ্ছে আর্যভট্টের মতো ব্যক্তিত্ব ছিলেন, তবুও কি হয় যে যাই হোক পৃথিবীর শক্তির নিয়মে কি যে আমরা পরাজিত, আমাদেরকে দেখা যায় সেখান থেকে সরে আসতে হয়। যাই হোক, ওটা থেকেও বড় বিষয় যে গণিত কি, গণিত শাস্ত্র কি, এইটুকু হচ্ছে যে ভালোভাবে বুঝে তোমরা লিখবে।